আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফুল কোর্সের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে একদম শুরুর চ্যাপ্টার 1 মানে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের আমার খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। আজকে আমরা বেসিক্স অফ ম্যাট্রিক্স শিখবো। অলরাইট, সো ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিক্সে আমরা শিখবো যে আসলে ম্যাট্রিক্স কী, ম্যাট্রিক্স দিয়ে কী করে, অ্যান্ড এই আদ্যপান্ত আসলে এই সব ব্যাপারগুলো। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা একটু শুরু করে দিই। আমরা আজকে আসলে কী কী নিয়ে পড়াশোনা করব, কোন কোন জিনিসগুলো আমরা আজকে কভার করব। রাইট, সো তাহলে চলো আমরা একটু শুরু করে দেই যে ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা। প্রথম তোমাদের কাজ হচ্ছে আমরা জানবো হচ্ছে আজকে অ্যান ইন্ট্রোডাকশন একদম শুরু থেকে শুরু করি। চলো ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানি। সো ম্যাট্রিক্স সম্পর্কে প্রথমত যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ম্যাট্রিক্স কথাটার অর্থ কী। ম্যাট্রিক্স কথাটার অর্থ হচ্ছে একটা ছাঁচ। সো ম্যাট্রিক্স অর্থ হচ্ছে ছাঁচ। একটু দাঁড়াও, এই কলমে কালি আসছে না। সো সবার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স মানে কি। সো ম্যাট্রিক্স কথাটার অর্থ হচ্ছে ম্যাট্রিক্স কথাটির অর্থ হচ্ছে ছাঁচ। ছাঁচ মানে কি, ওই টেমপ্লেট টাইপের। রাইট, ছাঁচ মানে হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। তার মানে আমরা ছাঁচ মানে একটা গোছানোর জায়গা, সে জায়গার মধ্যে কিছু না কিছু রাখা যায়, মানে গোছানোর সিস্টেম সেটাকে নিয়ে বলে। সো আমরা যদি একদম প্রথম থেকে চলে যাই, একদম ইতিহাস নিয়ে যদি কিছু কথাবার্তা বলি, সো আমাদেরকে জানা লাগবে যে ম্যাট্রিক্স কিংবা নির্ণায়কের সূচনাটা কখন থেকে হয়। সো এটা বেসিক্যালি দেখা যায় যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের সূচনাটা মোটামুটি হয় অনেক আগে, প্রায় খ্রিস্টপূর্ব 2 শতকের দিকে, মানে 2 শতকেরও আগে। হ্যাঁ, সো সূচনাটা হয় খ্রিস্টপূর্ব 2 শতকের আগে। খ্রিস্টপূর্ব 2 শতকের আগে। অলরাইট, কোনো সমস্যা নেই। আমরা একটা জিনিস জানলাম যে এত আগে হয়ে থাকে। তবে এটা আসলে কোথা থেকে হয়, এটা একটা প্রশ্ন, তাই না? যে আসলে এই এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আসলে আসলো কোথা থেকে? সো এটা প্রথম আসে হচ্ছে আমাদের প্রাচীন ব্যাবিলন এবং চীন থেকে প্রথমত। সো এটা প্রাচীন ব্যাবিলন ও চীন দেশ থেকে আসে, মানে এই আইডিয়াটা অনেক আগে। সো ভালো কথা, তারা প্রথম প্রথম এই জিনিসটাকে আবিষ্কার করে দিয়ে যায়, খুব ভালো। তবে এরপর আসলে এটার ব্যবহারটা আসলে কিভাবে এই পৃথিবীতে আসে সেই জিনিসটা আমাদের জানার দরকার। প্রথমত প্রথম দিকে আসলে এই জিনিসটাকে আসলে সরল সমীকরণ, হ্যাঁ, এটা হচ্ছে যে সরল সহজ সমীকরণ সমাধানে ম্যাট্রিক্সের আসলে ব্যবহারের ইতিহাস থেকে আসে, বুঝছো? তখন থেকে তারা কি করতো, যে সরল সহজ সমীকরণ, সরল সহজ সমীকরণ সমাধান করা হতে আসে। সেখান থেকে আসলে কি ম্যাট্রিক্সের এই ধারণাগুলো আসে একদম প্রাচীনকালে, তাই না? সো তখন আসলে বলা হয় যে আসলে ম্যাট্রিক্সকে তখন বলা হতো হচ্ছে আমাদের অ্যারে। অ্যারে তুমি দেখবা যে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং করতে গেলে তখন দেখবা এই অ্যারের আইডিয়াটা পাবা। অ্যারে হচ্ছে সাধারণত, অ্যারের মানেটা হচ্ছে যে সজ্জিতকরণ, যে একটা সজ্জিত ব্যবস্থা। অ্যারের মানে হচ্ছে সজ্জিত ব্যবস্থা, এটা একটা সাজানো ব্যবস্থা। না মানে কোনো কিছু সাজানোর সাথে আসলে ম্যাট্রিক্সের খুব অনেক বিরাট সম্পর্ক আছে। একটু পরে জিনিসগুলো একটা একটা করে লিঙ্ক আপ করে বোঝাচ্ছি। অলরাইট, সো তার মানে কি প্রথম কাজ ম্যাট্রিক্স হচ্ছে ছাঁচ। আমি প্রথমে বলছিলাম সাজানোর একটা ছাঁচ প্রয়োজন হয়, এই জিনিসগুলো। এরপর আস্তে 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 করে আমাদের অ্যারে পর্যন্ত আমরা আসলাম। এরপর একজন মহামতি 1850 সালে
যে তিনি ম্যাট্রিক্স শব্দটার আসলে প্রচলন করেন। 1850 সালে কি করেন? 1850 সালে জেমস জোসেফ সিলভেস্টার তিনি প্রথম ম্যাট্রিক্স শব্দটা প্রচলন করেন। ম্যাট্রিক্স শব্দের প্রচলন করেন। অলরাইট, সো উনি ম্যাট্রিক্স শব্দটা আনেন কোথা থেকে? তাহলে তিনি একটা কাজ করতেন, ল্যাটিন শব্দ ছিল MATER, মেটার। একটা ল্যাটিন শব্দ ছিল which is MATER, মেটার। যার অর্থ হচ্ছে মাদার। তিনি এইখান থেকে আসলে এই যে ম্যাট্রিক্স শব্দটা তিনি এখান থেকে নিয়ে আনেন। সো অর্থাৎ আমাদের এখন জানলাম হচ্ছে এখন পর্যন্ত যে না আসলে ম্যাট্রিক্স কোথা থেকে আসে বা এই আইডিয়াটা সে এই ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা কে দেন? এর সবার আগে দেন কে? এটা হচ্ছে জেমস জোসেফ সিলভেস্টার। জেমস জোসেফ সিলভেস্টার উনি আসলে সবার আগে আমাদেরকে এই আইডিয়াটা দেন। এরপর কাহিনী কি হয়? এরপর কাহিনী হয় তার সহকারী আসলে ধীরে ধীরে আসলে এটাকে নিয়ে গবেষণা করেন। তার সহকারী একজন ছিল এরপর, যে তার নাম হচ্ছে আর্থার কেলি। তার সহকারী আর্থার আর্থার কেলি। আর্থার ক্যালি বলা হয় তাকে। সো আর্থার ক্যালি কি করেন? তিনি আসলে এটা তাৎপর্য ব্যাখ্যা করেন। তাৎপর্য ব্যাখ্যা করেন তার মানে চিন্তা করতেছো, প্রথম দিকে একটা আইডিয়া ছিল, সেই আইডিয়াটাকে ডেভেলপ করানো হচ্ছে যে জেমস জোসেফ সিলভেস্টার। তার একজন সহকারী ছিল, অফিস সহকারী ছিল, সেই সহকারী লোকটা এইটার আসলে ব্যাখ্যাগুলো ব্যাখ্যা করেন। সো কিসের তাৎপর্য স্পেশাল ব্যাখ্যা করেন? তিনি আসলে বিপরীত ম্যাট্রিক্সের আইডিয়া নিয়ে আসেন। এটা তোমরা আসলে পরবর্তীতে পড়বা। বিপরীত ম্যাট্রিক্স, তিনি আসলে বিপরীত ম্যাট্রিক্সের আইডিয়াটা ইন্ট্রোডিউস করান। সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সম্পর্কিত একদম ইনিশিয়াল কথাবার্তা। হ্যাঁ, অলরাইট। সো তিনি এই কাজটা কখন করেন? এটা কাজ করেন হচ্ছে 1853 সালে, তার 3 বছর পর, তার সহকারী আর্থার ক্যালি। সো ভালো কথা, এটা হচ্ছে ভালো, মানে সমস্যা নেই, এটুকু গেল। তবে এই লোকটা কি করে জানো? এখানে কিন্তু থেমে যায় না। তো এই আর্থার ক্যালি বলা হয়, মানে আর্থার ক্যালি এরপরে কি কাজ করেন একটু পরে দাঁড়াও। তিনি গিয়ে যে কাজটা করেন যে 1858 সালে গিয়ে একটা পত্রিকা লিখেন। এটাও মুছে দিই। হ্যাঁ, সে কি করেন 1858 সালে একটি পত্রিকায় আসলে আ মেমোয়ার অন দ্য থিওরি অফ ম্যাট্রিসেস, অন দ্য থিওরি অফ ম্যাট্রিসেস। ম্যাট্রিক্স মানে হচ্ছে এটা এক বচন, ম্যাট্রিসেস মানে বহু বচন। ম্যাট্রিসেস। সো এরকম একটা পেপার পাবলিশ করেন যে তিনি আসলে এই প্রথম যে বিশ্লেষণের মাধ্যমে প্রথম বিশ্লেষণধর্মী আলোচনা করেন কি নিয়ে? ম্যাট্রিক্স নিয়ে। যে এই যে ম্যাট্রিক্সে আস্তে আস্তে ডিটেলসগুলো ডেভেলপ হচ্ছে, সে প্রথম বিশ্লেষণধর্মী আমাদের কাছে আলোচনা তুলে ধরেন। সো দিস ইজ অল রাইট, এটুকু আমাদের কাছে ঠিক আছে। তবে এই কারণে, মানে এই যে কাজটা করছে, এই কারণে কখনো কখনো কোনো কোনো বইতে দেখবা যে ক্যালিকে নির্ণায়কের জনক বলা হয়, নির্ণায়ক বা ম্যাট্রিক্সের।
ম্যাট্রিক্সের জনক বলে। ওকে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এরপর আমাদের কাহিনীগুলো কি হয়? কাহিনী হচ্ছে যে আমরা তো মানে তোমরা সামনে জানবা যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। সো এরপর একটা মহামতি আসেন। মহামতি কি করেন যে মিস্টার হাইজেনবার্গ এসে আসলে 1925 সালে তিনি কোয়ান্টাম বলবিদ্যার নানা সূত্র প্রতিপাদনের কাজে হাইজেনবার্গ 1925 সালে মনে হয়, এটাকে বলা হয় তখন মানে বিজ্ঞানের বিপ্লব। হাইজেনবার্গ তখন 1925 সালে কোয়ান্টাম বলবিদ্যার ব্যবহার করেন। তো জিনিসটা আরো পপুলার হয়ে যায় আস্তে আস্তে, ব্যবহার করেন। সো ভালো কথা। এরপর আসলে আইডিয়াগুলো কিভাবে আসে? এরপর হচ্ছে যে গণিতে নানান সমীকরণ জোট সমাধান, মানে বিভিন্ন সমীকরণ সমাধান, তারপর উচ্চতর অর্থনীতিতে অনেক অনেক সেক্টরে এই জিনিসটা আসলে ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন গিয়ে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে না, এই আইডিয়াটার আসলে ব্যাপ্তি ঘটে। যেমন তুমি শেয়ারের ক্রয় বিক্রয়, মানে নানান আইডিয়াতে তুমি আসলে এই জিনিসটাকে পাবা। সো মানে এই ম্যাট্রিক্সের বিস্তৃতি আসলে দেখতে ধীরে ধীরে অনেক বৃদ্ধি পায়। অলরাইট। সো এরপর হচ্ছে যে এটাকে আসলে একদম স্ট্রাকচারাল, মানে সবার আগে যে জিনিসটা, যে লোকটা আসলে এটা নিয়ে কথা বলে, এই যে আইডিয়াগুলো নিয়ে, এর আগে মানে একদম সবার আগে যিনি কথা বলেন সেটা হচ্ছে যে জাপানি একজন গণিতবিদ। ওনার নাম ছিল হচ্ছে যে সেকি টাকা কাজু। 1683 সালে, 1683 সালে নির্ণায়কের ধারণা, অনেক আগে আরো, নির্ণায়কের ধারণা দেন জাপানি গণিতবিদ সেকি তাকাকাজু। ওকে, এই যে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি নির্ণায়কের মানে আমাদের নির্ণায়ক না, আসলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের আসলে ইতিহাস। সো এগুলো আমাদের মোরলেস জাস্ট ম্যাট্রিক্সের ইতিহাস। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা একটু শুরু করি যে আসলে এই যে ইতিহাস যে জানলাম, এই ইতিহাসের মর্মার্থ কি, এত ইতিহাস যে বের হলো, এরপর কাহিনী কি হয়েছে। সো এটা মোরলেস বিজ্ঞানের মানে প্রত্যেকটা শাখাতে এই ম্যাট্রিক্সকে আসলে ব্যবহার করা হয়। সো এই ইন্ট্রোডাকশনে বাকি পার্টটুকু মাত্র আমরা জানলাম যে একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসলাম। সো এখন আমরা আসলে কি জানবো? এখন আমরা জানবো যে আসলে এই ম্যাট্রিক্সের কাজটা কি, বা এটাকে কিভাবে কি করা যায়। তবে একটা জিনিস না জানলেই নয়, সেটা হচ্ছে মহামতি ক্রেমার এটাকে আসলে অ্যাপ্লাইড ফরম্যাটে আসলে নিয়ে আসেন। অলরাইট, অ্যাপ্লাইড ফরম্যাটটা কি, যেখানে আমরা এই যে ব্যবহার করতে পাচ্ছি এই এই ইস্যুগুলোতে আর কি, তিনি একটা সূত্র প্রয়োগ করে, পরবর্তীতে আমরা জানবো এটা নিয়ে। অলরাইট, সো ডেফিনেশনে চলে যাই ডিরেক্টলি। হ্যাঁ, সো ডেফিনেশনটা হচ্ছে ঠান্ডা মাথায় যে হ্যাঁ, ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট একটা সিম্পল আইডিয়া অফ অ্যারেঞ্জমেন্ট, আমাদের একটা বিন্যাসের স্টাইল। অলরাইট, সো ডেফিনেশনে গেলে আমরা ডিরেক্টলি যাব যে কতকগুলি সংখ্যা তারপর বা প্রতীকের আয়তাকার বিন্যাস বা প্রতীকের আয়তাকার বিন্যাস যা এই বন্ধনী বা এভাবে, অথবা আরেকটা সিস্টেম আছে ডাবল বার দিয়ে আর কি, বা এই চিহ্নগুলো দ্বারা আবদ্ধ থাকে, তাকে ম্যাট্রিক্স বলে।
ওকে, ভালো কথা। তাহলে এটা আমাদের কি ম্যাট্রিক্সের একটা জেনারেল একটা ডেফিনেশন। একটা এক্সাম্পল দিলে ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় একটু মাথায় রাখবা যে ম্যাট্রিক্সের কিছু উপাদান থাকে এবং ম্যাট্রিক্সের একটা নাম থাকে। আমরা যখন সেট দেখেছিলাম না, ঠিক সেটের মতো। সো ধরি যদি আমি এখানে একটু দাঁড়াও। সো আমি যদি এখানে যদি ধরি যে ম্যাট্রিক্সের, আচ্ছা এটা একটু লিখে রাখো সাইড দিয়ে, যে যে সকল রাশি দিয়ে বা সংখ্যা দ্বারা যে সকল রাশি বা সংখ্যা দ্বারা ম্যাট্রিক্স গঠিত তাদেরকে ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তি বলে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলতে যে ভাইয়া ইতিহাস কি লাগবে নাকি? ইতিহাস লাগবে না, বাট ইন ফিউচার তুমি জিনিসটাকে ফিল করতে হলে, জানতে হলে তোমার কিন্তু এগুলো ধরে ধরে বুঝতে হবে একটা জিনিস, ভুক্তি বলে। তাহলে ভাইয়া এই জিনিসগুলো একটু বুঝি। দেখো, এ একটা যদি ম্যাট্রিক্স হয় তাকে আমি প্রকাশ করলাম এরকম ব্র্যাকেট দিয়ে। তাহলে আমি যদি এখানে তিনটা ভুক্তি দিই, একটা হচ্ছে এ বি সি, এখানে এক্স ওয়াই জি, এখানে আমি দিলাম আলফা বিটা গামা। সো দেখো তো, এই যে একটা ম্যাট্রিক্স, এই যে পুরো জিনিসটাকে একটা ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, এ একটি ম্যাট্রিক্স। এবং এবং এখানে এক একটা উপাদান, এই যে সি, এটা একটা ভুক্তি। ভুক্তি এটা একটা ভুক্তি বা এন্ট্রি বলে বা এলিমেন্ট বলে। এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি। এগুলো সবগুলো এক একটা এন্ট্রি অথবা ভুক্তি বলা হয়। তার মানে নির্ণয়, মানে এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলবো? নির্ণায়কের ক্ষেত্রে হচ্ছে, নির্ণায়ক পরে বুঝাবো, আমরা সমস্যা নেই, আগে ম্যাট্রিক্স শিখে নেই। এটা হচ্ছে ম্যাট্রিক্সের এক একটা ভুক্তি বলা হয়। অলরাইট। সো একদম ঠান্ডা মাথায়, হ্যাঁ, একটা একদম ঠান্ডা মাথায়। তার মানে কি, এন্ট্রি অফ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? এখানে একটা তোমরা টাইটেলও দিয়ে দিতে পারো, সেটা হচ্ছে এন্ট্রি অফ ম্যাট্রিক্স। এন্ট্রি অফ ম্যাট্রিক্স। এন্ট্রি অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ভুক্তি কাদেরকে বলে? যে সকল রাশি বা সংখ্যা দ্বারা ম্যাট্রিক্স গঠিত তাদেরকে এন্ট্রি অথবা ভুক্তি বলে। অলরাইট। সো এইটুকু আমাদের কাছে যদি ক্লিয়ার থাকে, সো একটা জিনিস মাথায় রাখবো সবসময়, লিখে রাখো রিমার্কস। রিমার্কস মানে সতর্কতা, এটা মাথায় রাখতেই হবে। রিমার্কস। রিমার্কস। রিমার্কস কি এখানে? রিমার্কস, এটা রিমার্ক হবে, একটাই তো বলবো। অলরাইট। সো রিমার্ক, রিমার্ক হচ্ছে কি ম্যাট্রিক্সের উপাদানগুলোর মাঝে ম্যাট্রিক্সের উপাদানগুলোর মাঝে উপাদানগুলোর মাঝে কমা দেয়া যাবে না। ম্যাট্রিক্সের উপাদানগুলো আমরা দেখছিলাম সেট লেখার সময় একটার পর একটা কমা দিতে হতো, কিন্তু ম্যাট্রিক্সের উপাদানগুলোর মাঝে এটার সাথে এটার কোনো কমা দেওয়া যাবে না। এটাই একটা স্টাইল, এটাই একটা ছাঁচ, এটা একটা টেমপ্লেট। অলরাইট। সো কখনো আলাদা আলাদা করে এখানে আমাদের কমা দেওয়া যাবে না, ও কমা দেওয়ার নিয়ম নেই। অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু সামনে আগাই, হ্যাঁ। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। সো আমরা এখন পর্যন্ত তাহলে শিখলাম ইন্ট্রোডাকশনে এইটুকু ব্যাপার স্যাপার। তাহলে একটু সামনে আগাই। সো একটা জিনিস মাথায় রাখবা যে ম্যাট্রিক্সের নামকরণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের নামকরণের ক্ষেত্রে অলওয়েজ ক্যাপিটাল অ্যালফাবেট, মানে যদি অ্যালফাবেট ইউজ করো অলওয়েজ ক্যাপিটাল, মানে ক্যাপিটাল লেটার হবে, অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার। আর অলওয়েজ মাথায় রাখবা যদি ভুক্তির ক্ষেত্রে যদি কোনো ইংরেজি অ্যালফাবেটের কোনো অক্ষর যদি তুমি ভুক্তি হিসেবে দিতে যাও, সো ভুক্তির ক্ষেত্রে তখন হবে আমাদের স্মল বা লোয়ার কেস, স্মল লেটার। এটা হচ্ছে কনভেনশন, স্মল লেটার দিতে হবে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে একটা কনভেনশন।
কনভেনশন মানে কি? লিখিত রীতি, বা আমাদের একটা নিয়ম নীতি কিছু মানতে হয়, কিছু স্টাইল থাকে, কিছু মানে ম্যাথের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আমাদের মেনে চলা লাগে, যেগুলো কিনা কোনো পুস্তকে লেখা নেই, কোনো সংবিধানে লেখা নেই, তবে মানলে ভালো, ম্যাথের সৌন্দর্যকে বহন করে। রাইট? সো চলো একটু সামনে আগাই। একটু টাইটেল দাও, রো অ্যান্ড কলাম অফ আ ম্যাট্রিক্স। রো অ্যান্ড কলাম অফ আ ম্যাট্রিক্স। রো অ্যান্ড column of a matrix। আমরা এখন একটা ম্যাট্রিক্সের রো এবং কলামকে চিনব। অলরাইট, রো আর কলামকে চিনব। তার মানে আমাদের এই যে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আনুভূমিক বরাবর ভুক্তিগুলোকে বলা হয় হচ্ছে আমার রো, এবং আমাদের উলম্ব যে ভুক্তিগুলো আছে সেগুলোকে বলা হয়, আসলে যে সজ্জাটা আছে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কলাম। একটা ধরো আমি যদি ম্যাট্রিক্স নেই এরকম এ, এন্ড এটা হচ্ছে এ বি সি, কথাটা খুবই কঠিন, আমি বুঝাই দিচ্ছি সহজভাবে। এ বি সি, আর এখানে দিব হচ্ছে আমরা ডি ই এফ, আর এখানে দিলাম জি এইচ আই জে কে এল, এইগুলা। তো তুমি একটু দেখো তো, এই বরাবর দেখো, সবসময় মাথায় রাখবা, দেখো এই বরাবর ডান দিকে গেলে এই যে এভাবে হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর, এই যে সজ্জাগুলো আছে এই সজ্জাগুলোকে বলা হয় সারি, প্রস্থ বরাবর এই বরাবর। আর উলম্ব যে বরাবর আইডিয়াগুলো আছে, এই উলম্ব বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে বলা হয় উল্লম্ব। লম্বভাবে যেগুলো আছে সেগুলোকে তোমাদের বলা হয় কলাম। এখানে বলা হয় ইংরেজিতে কলাম, এটাকে বলা হয় হচ্ছে রো। সো এটাকে অনেক সময় অনেকে এভাবে প্রকাশ করে, বাট এটা কখনো তোমরা মানে প্রথাগত নিয়ম হিসেবে নিবে না, এটা অনেকে এভাবে প্রকাশ করে। এই জন্য আমি তোমাদেরকে একটু জানাচ্ছি যে এটাকে শাড়িটাকে কখনো হচ্ছে যে শাড়ি হিসাবে, নর্মালি আসলে পোশাক শাড়ি আছে না, শাড়ির মতো। শাড়ি কীরকম থাকে? প্রস্থ বরাবর এরকম মানে ইয়া করা থাকে, সাজানো থাকে। সো একটা কাপড়ের ক্ষেত্রে এরকমভাবে ধরা হয়, এটা হচ্ছে শাড়ি। আর এটা হচ্ছে কলাম। কলাম হচ্ছে কলমের মতো, কলমটা এভাবে রেখে দিলে যে বরাবর, কলমটা এইভাবে রেখে দিলে যে বরাবর, সোজাভাবে রেখে দিলে যে বরাবর, সেটাকে বলা হচ্ছে কলাম। এভাবে আসলে বলে অনেকে, বাট তোমরা জেনে রাখার জন্য যেটা তোমাদের কাছে সহজ লাগে সেভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে ভাইয়া প্রশ্নটা হচ্ছে এখানে, এই যে একটা ম্যাট্রিক্স দেখালাম, এই ম্যাট্রিক্সের আমাদের সারি কয়টা আর কলম কয়টা বলো তো? তাহলে তোমাদেরকে বলতে হবে ভাইয়া এখানে হচ্ছে আমাদের সারি হচ্ছে আমাদের কয়টা? একটা, দুইটা, তিনটা। ওকে, তাহলে ভাইয়া কলাম কয়টা? কলাম হচ্ছে আমাদের এখানে একটা, এই যে একটা কলাম, এই যে দুইটা কলাম, এই যে তিনটা কলাম, আর চারটা। তাহলে আমরা বলতে পারি কলাম চারটা। তাহলে ভাই আমি আরো কিছু তোমাদেরকে আমি দুইটা ম্যাট্রিক্স দিই। এই ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা তোমরা আমাকে জানাবা, অথবা তোমরা নোটের মধ্যে লিখবা। এই ম্যাট্রিক্সের ভুল করে ফেলেছি, দেখছো? এটা হবে আমাদের ক্যাপিটাল ডি। অলরাইট, সো এই ম্যাট্রিক্সের কয়টা কলাম আর কয়টা রো হবে তোমরা এইটা আমাকে মাস্ট জানাবা। সারি কয়টা আর কলাম কয়টা, এই জিনিসগুলো জানাবা। সো এই হচ্ছে মোটামুটি আমরা আমাদের মান সম্পর্কে জানা। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবা। সো এটা আমাদের কি হয় বলতো? এই জিনিসটা আমাদের সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তাই না? সো এদের তো একটা নাম দরকার, প্রত্যেকটা তো সারি, আমরা এদেরকে চিনবো কিভাবে? এটাকে সবসময় মাথায় রাখবে, এটা হচ্ছে প্রথম রো, এই কারণে এটাকে আমি প্রকাশ করবো R1 দিয়ে। এটা যেহেতু দ্বিতীয় রো, এটাকে আমি প্রকাশ করব R2 দিয়ে। এটা যেহেতু তৃতীয় রো, এটাকে আমি প্রকাশ করব R3 দিয়ে। সিমিলারলি এটা যদি আমাদের প্রথম কলাম হয়ে থাকে, এটা কি হবে? C1। এটা যদি দ্বিতীয় কলাম হয়ে থাকে, C2। তৃতীয় কলাম C3। চতুর্থ কলাম C4, and there you go।
এটাই আমাদের জাস্ট বেসিক আইডিয়া। সো অবশ্যই অবশ্যই কলাম কোনটা কিসের, রো কোনটা কিসের, একদম ভালো মতো মাথায় রাখবা। অলরাইট, সো তাহলে চলো আমরা অ্যাডভান্সড কিছু পড়াশোনা একটু সামনে শিখব। তো সবসময় মাথায় রাখবা এই বরাবর গেলে রো, আর উপর থেকে নিচে গেলে এইদিকে কলামগুলো আসে। অলরাইট, এখন আমরা একটু কাজ করব যে নাম দিবা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। একটু কষ্ট করে সুন্দর মতো লিখো যে অর্ডার অফ ম্যাট্রিক্স, লিখো ম্যাট্রিক্সের মাত্রা, যে অর্ডার অফ ম্যাট্রিক্স। তার নাম হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। অলরাইট, সো ম্যাট্রিক্সের মাত্রা আসলে বা অর্ডার অফ ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি, খুবই সহজ, তোমরা অলরেডি জানো সারি আর কলামের ব্যাপার স্যাপার। সো এটা আমি একটু আগে ম্যাট্রিক্সকে একটা একটা ম্যাট্রিক্স দিয়ে দিই ইন জেনারেল, যে তারপর আমি জিনিসটা বুঝাচ্ছি। এ বি সি ডি ই এফ জি এইচ আই। অলরাইট, সো এটা আমাদের কাছে একটা ম্যাট্রিক্স, তাই না? সো এই একটা ম্যাট্রিক্সের মাত্রা প্রকাশ করার আগে আমরা একটু মাত্রার সংজ্ঞাটা একটু লিখে দিই, একটু মাত্রার সংজ্ঞাটা একটু জানা প্রয়োজন। ওকে, সো ভালো কথা। তো আমরা একটা জিনিস লিখি যে যদি একটি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা m, যদি একটি ম্যাট্রিক্সের রো সংখ্যা ইকুয়াল টু m এবং কলাম সংখ্যা ইজ ইকুয়াল টু যদি n হয়, তাহলে আমরা সবসময় মাথায় রাখবো সেই ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল টু m বাই n। একটু একটু এই জায়গায় একটু খেয়াল রাখবা, হ্যাঁ, এটা আমরা গুণ চিহ্ন দিল, এটাকে রিডটা হচ্ছে এরকম লিখে রাখো, রিডটা হচ্ছে এরকম যে এটা হবে m বাই n। তার মানে এটাকে ম্যাট্রিক্সে একটা অর্ডার বা মাত্রা বলে। কি কত মাত্রার? এটার ক্ষেত্রে আমি দেখো এটার রো সংখ্যা কত, রো সংখ্যা হচ্ছে আমার 3, কলাম সংখ্যা কত 3, তাহলে এটা আমাদের কি একটা 3/3 ম্যাট্রিক্স, এটাকে বলা হয় 3/3 ম্যাট্রিক্স। এই তাহলে ম্যাট্রিক্সের নামই কিন্তু প্রকাশ হয়ে গেছে। আরেকটা জিনিস লিখে রাখো যে এবং 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 ম্যাট্রিক্সটির ভুক্তি সংখ্যাও m ইন্টু n হবে। ভুক্তি সংখ্যা কি হবে? m ইন্টু n হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো আমরা এটার ক্ষেত্রে m ইন্টু n, কারণ ভুক্তি কয়টা আছে সেটা বললে গুণ করে দিই। ভাইয়া এটার মানেটা কি আসলে একটু বুঝান তো। দেখো তো এখানে 3/3, এটা যদি 3 ইন্টু 3 বলি, 1 2 3 4 5 6 7 8 9, কয়টা আছে? 9টা। 3 ইন্টু 3 মানে 9টা। তার মানে এই 9টা এলিমেন্টের কথা এখানে আসলে মাত্রা দ্বারা আসলে প্রকাশ করা হয়। সো মোরলেস তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি। তাহলে একটু চলো আমরা একটু অর্ডারগুলো প্র্যাকটিস করে ফেলি। যে এটা যদি একটা ম্যাট্রিক্স হয় এক্স ওয়াই কিউ আর এম এন, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটার মাত্রা কত? রো কত? রো 2টা। কলাম কয়টা? কলাম হচ্ছে 3টা, 1 2 3, 3টা। এটা হচ্ছে মাত্রা হচ্ছে এত। সো বি যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম, আবার সি যদি একটা ম্যাট্রিক্স হয়, ডি যদি আরেকটা ম্যাট্রিক্স হয়, দেখো তো এগুলো মাত্রা কত হবে? সবগুলো কিন্তু নোট খাতায় লিখবা একটা একটা করে। এটা প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন করাচ্ছি এটা একটু পরেই বুঝতে পারবা, কারণ আমরা একটু পরে যখন আমরা শিখতে যাব হচ্ছে যে কি বলে এটাকে গুণ করা শিখতে যাব এর পরবর্তীতে, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কাজে লাগবে। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টু, আমরা এটুকু আশা করি বুঝতে পেরেছি
এটুকু আশা করি বুঝতে পেরেছি। তবে সাধারণত একটা ম্যাট্রিক্সকে এভাবেও কখনো কখনো প্রকাশ করা হয়, এই জিনিসটা একটু লিখে রাখো। কোনো একটা ম্যাট্রিক্সকে এভাবেও প্রকাশ করা হয় যে A33 আই জে হিসেবে মনে করো প্রকাশ করা হয় সাধারণভাবে ম্যাট্রিক্সকে। সো আই হচ্ছে তোমার মনে করো কি সারি সংখ্যা, জে হচ্ছে তোমার কলাম সংখ্যা। কখনো কখনো এভাবে না 3 তো কখনো কখনো এভাবে প্রকাশ করা হয় যে আই হচ্ছে সারি সংখ্যা, যে হচ্ছে কলাম সংখ্যা। কখনো কখনো ম্যাট্রিক্সকে এভাবেও প্রকাশ করা হয়। অলরাইট অলরাইট অলরাইট। সো আচ্ছা, এটা নিয়ে একটু ক্লারিফাই করার দরকার আছে। সো একটা ম্যাট্রিক্সকে তো আমরা আসলে কি দ্বারা প্রকাশ করি, দেখো এম ইন্টু এন, তাই না? একটু আগে বলেছি এম ইন্টু এন। তাহলে ভাই আই জে আসলে ডেফিনেটলি কি বোঝায় এটা একটু খেয়াল রাখবা। আই জে হচ্ছে তোমার সারি নাম্বার আর জে হচ্ছে কলাম নাম্বার। সো এটা আমি যদি বলি যে তোমার হচ্ছে ডি এর অবস্থান বলো, তাহলে ডি এর অবস্থানটা কিভাবে তুমি বলবা? এই যে দেখো ডি এর অবস্থানটা হচ্ছে এ ম্যাট্রিক্সের, ঠান্ডা মাথায়, এই ম্যাট্রিক্সের সে কত নাম্বার সারিতে? প্রথম সারিতে। ওকে ফাইন। সে কত নাম্বার কলামে? 2 নাম্বার কলামে। তার মানে আমি A12 তার নাম দিয়ে দিলাম। তাহলে ভাই আমি যদি বলি যে তুমি আমাকে একটু বলো তো আইটা কোথায়, আমাকে একটু সেটা বলো তো। তুমি সিম্পলি লিখবা এ ম্যাট্রিক্সের কত নাম্বার রোতে? 3 নাম্বার রোতে। কত নাম্বার কলামে? 3 নাম্বার কলামে। ভাইয়া এই ম্যাট্রিক্সটা কত মাত্রার? এম ইন্টু এন, সরি এম বাই এন। এম বাই এন মানে কত? এটা 3/3 ম্যাট্রিক্সের। তাহলে তুমি কিন্তু ইজিলি দেখো আই এর পুরো পজিশন বা মানে অবস্থান তুমি কিন্তু এটা দেখে বলে দিতে পারতেছো। খুবই ইজি এগুলা, একদম ঠান্ডা মাথায়। রাইট? একদম ঠান্ডা মাথায় এগুলো যদি মাথায় রাখতে পারো দেখবা যে আরামসে এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এমসিকিউর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। রাইট। সো আবার আরেকটা কথাও বলে, এই যে আমি বললাম না 3 3, কখনো কখনো এটাকে এভাবে প্রকাশ করা হয় যে কোনো একটা ম্যাট্রিক্সের 3/3 তম পদের 3তম পদটা বের করো। এটা একটু জেনে রাখবা, এটা যে কথা A33 এটাও সেই কথা। একটু মাথায় রাখবে এই জিনিসগুলো, কারণ এগুলো সিকিউ তো লাগে, এমসিকিউ তো লাগে, এগুলো সিকিউ তো 2 নম্বরের জন্য চলে আসতে পারে। অলরাইট, সো চলো একটু সামনে আগে, তাহলে এবার আমরা হরেক রকম ম্যাট্রিক্স দেখব। এটা এত বেশি ম্যাট্রিক্স, এত বেশি রকমের ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, এই লেকচারে হয়তো বা কুলাবে না। আমরা এর পরবর্তী লেকচারে গিয়ে বাকি এক্সটেনশনটুকু আমরা শেষ করব। অলরাইট অলরাইট অলরাইট। সো আমরা এখানে অনেকগুলা ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো। অলরাইট, সো আগাই, চলো সামনে। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। প্রথমত আমরা জানবো হচ্ছে এখানে ভ্যারিয়াস টাইপস অফ ম্যাট্রিক্স বা ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিসেস। DIEFFERENT, ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্স। ওকে, ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্স, কুল। তার মানে কি নানান রকমের ম্যাট্রিক্স নিয়ে আমরা আসলে কথা বলবো। দ্যাটস সো কুল। রাইট, সো আমরা শুরু করি। হ্যাঁ, নাম্বার ওয়ান আমরা শুরু করব হচ্ছে রো ম্যাট্রিসেস নিয়ে বা রো ম্যাট্রিক্স নিয়ে। রো ম্যাট্রিক্স সাধারণত বলা হয় সারি ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কি? সারি ম্যাট্রিক্স। সো আমরা সারি ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সে কেবলমাত্র সারি থাকে তাদেরকে বলা হয়, বা একটা কেবলমাত্র একটি রো বিদ্যমান, তাকে আমরা বলি কি? রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি রো বা সারি বিদ্যমান, তাকে রো ম্যাট্রিক্স বলে। তাকে রো ম্যাট্রিক্স বলে। খুল। সো আমি রো ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি। ভাইয়া রো ম্যাট্রিক্স একটা উদাহরণ দিলে ভালো হয় না? হ্যাঁ অবশ্যই। দেখো এই একটা ম্যাট্রিক্স, এখানে একটা লেখা যায় I J K L, এটা একটা
রো ম্যাট্রিক্স। অলরাইট, সিমিলারলি আমরা আরও লিখতে পারি, সেটা হচ্ছে এইরকম এক্স ওয়াই জি, এটাও হতে পারে। তাহলে ভাইয়া এই যে রো ম্যাট্রিক্সের একদম স্পেসিফিকেশনটা কি? সো অলওয়েজ মাথায় রাখবা, রো ম্যাট্রিক্সের মাত্রা হবে মাত্রা ইকুয়াল টু, প্রথমে 1, অবশ্যই রো হচ্ছে 1 থাকবে এবং বাকিটা হচ্ছে এন দিয়ে রাখবা। এন হচ্ছে কলাম সংখ্যা ইচ্ছা মতো হতে পারে, কলাম সংখ্যা। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানলাম যে না, আসলে রো ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কে, রো ম্যাট্রিক্স কাকে বলে মোটামুটি জানলাম। অলরাইট, সো তাহলে আমরা একটু সামনে আগাই, কলাম ম্যাট্রিক্স সম্পর্কে জানবো এখন। সো নাম্বার 2, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স অনেকটা রো ম্যাট্রিক্সের মতোই। কলাম ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকে, কেবলমাত্র একটি কলাম থাকে, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাকে কলাম ম্যাট্রিক্স বলে। অলরাইট, একদম ঠান্ডা মাথায় কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে কলাম ম্যাট্রিক্স দেখতে কিরকম ভাইয়া? শুধু কলাম আছে, সেটা হচ্ছে এরকম 1 2 3 4, শুধু একটা কলামই আছে, সারি অনেকগুলো থাকতে পারে। বি এক্স ওয়াই জি হতে পারে সি 1 2, আর এটা হতে পারে তোমার মনে করো এ, হতেই পারে 1 এক্স কে এ, এগুলো হতে পারে। সো তোমাদের কাজ থাকবে তোমরা আরও 2টা কলাম ম্যাট্রিক্সের উদাহরণ লিখে জানাবো আমাকে। অলরাইট, সো কলাম ম্যাট্রিক্সের মাত্রা কীরকম থাকবে? কলাম ম্যাট্রিক্সের মাত্রা থাকে ইন জেনারেল যে রো তো অনেকগুলো হতে পারে, রো হচ্ছে এম সংখ্যক, বাট কলাম থাকবে একটা, তার মানে m/1, এটা হচ্ছে রো সংখ্যা। অলরাইট, এই হচ্ছে অবস্থা। খুব, এবার আমরা একটা কাজ করি, হ্যাঁ, যে নতুন একটা ম্যাট্রিক্স সম্পর্কে শিখব, সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্সও বলে। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, যে আয়তাকার ম্যাট্রিক্সের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সকে কখনো কখনো আয়তাকার ম্যাট্রিক্সও বলা হয়। সো এমন কোনো ম্যাট্রিক্স নেই যে চতুর্ভুজ ম্যাট্রিক্স, এমন কিছু নেই। সো যে আয়তাকার ম্যাট্রিক্সের রো সংখ্যা ও কলাম সংখ্যা অসমান, তাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলে। তাহলে ভাইয়া একটা হিসাব আছে, একটু পরে বলি। রো সংখ্যা আর কলাম সংখ্যা নিয়ে একটা ব্যাপার আছে, তাই না? আমরা প্রথম থেকে পড়ে এসেছি।
এখন একটা ব্যাপার চলে আসছে, আইদার সমান হবে অসমান হবে এমন একটা ইস্যু। তার মানে এর উপর ভিত্তি করে আমরা দুটো পাই, একটা রেক্টেঙ্গুলার আর একটা পাই স্কোয়ার ম্যাট্রিক্স। একটু পরে আসছি। অসমান হলে এটা কত নাম্বার? এটা আমরা 3 নাম্বার ম্যাট্রিক্স। অনেকগুলো ম্যাট্রিক্স শিখবো তো এই জন্য নাম্বার দিয়ে রাখি। নাম্বার দিয়ে রাখলে তোমাদের নিজেরও শিখতে মানে অসুবিধার জায়গায় সুবিধা হবে। যাই হোক, ফাইন। সো এটা আমরা দেখলাম এখানে যে এইটুকু আছে ফুল। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? ধরো এ একটা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে এ বি সি ডি ই এফ। রো সংখ্যা কত? রো সংখ্যা হচ্ছে কত? 2। আর কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা হচ্ছে 3। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে রো সংখ্যা আর কলাম সংখ্যা এরা কি অসমান। অসমান এই কারণে আমরা বলতে পারি এটা একটা আমাদের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি বি এক্স ওয়াই এ বি আলফা বিটা এরাও কি হবে? সিমিলারলি কি হবে বলো তো? এরা আমাদের একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এরা আমাদের একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা মোটামুটি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে শিখেছি। এরপর আমরা যাব হচ্ছে এখন আরেকটা নতুন টাইপের ম্যাট্রিক্স শিখবো, সেটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। সো চলো সামনে আগাই। স্কয়ার ম্যাট্রিক্স নিয়ে জানবো এখন। সো স্কয়ার ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্কয়ার ম্যাট্রিক্স এটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। ওকে ফাইন, স্কয়ার ম্যাট্রিক্স অথবা বর্গ ম্যাট্রিক্স। সো এখন ভাইয়া এই বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আসলে কি বলবো? যে ম্যাট্রিক্সে সাধারণত যে ম্যাট্রিক্সের সাধারণত কি বলা হয়? আমাদের রো সংখ্যা ও কলাম সংখ্যার সমান থাকে, তাকে স্কয়ার ম্যাট্রিক্স বলে। তাকে স্কয়ার ম্যাট্রিক্স বলে। অলরাইট, ভালো কথা। রো সংখ্যার কলাম সংখ্যা আসলে এখানে সমান থাকে। অলরাইট, তাহলে আমরা এখান থেকে কি রকম দেখতে পারি? এটাকে কি বলে? একটা স্কয়ার বা বর্গ ম্যাট্রিক্স বলে। তো এরকম একটা ম্যাট্রিক্স কি রকম দেখতে? এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই। সো এই ম্যাট্রিক্সে দেখো রো সংখ্যা 3, কলাম সংখ্যা 3, 3/3 ম্যাট্রিক্স। সিমিলারলি হতে পারে কি কি? 2/2 ম্যাট্রিক্সও হতে পারে। কিরকম হতে পারে আবার? এটা আমাদের কাছে 4/4ও হতে পারে। এগুলো হচ্ছে আমাদের ম্যাট্রিক্সগুলো। অবশ্যই এগুলোর উদাহরণগুলো নিজেরা করে বানায় লিখবা। লিখলে নোট করলে দেখবা যে জিনিসগুলা ইজি হয়ে আসবে, অনেক হ্যান্ডি হয়ে আসবে। অলরাইট, সো এদের ক্ষেত্রে তাহলে অর্ডার আসলে কিভাবে লেখা যায়? অর্ডারগুলোকে আমরা এভাবে লিখতে পারি যে এদের ক্ষেত্রে অর্ডারগুলো না, এই যে 2/2, তখন আমরা বলতে পারি এটা হয় একটা n/n ম্যাট্রিক্স বা m/n ম্যাট্রিক্স। তো এটাকে এভাবে না লিখে শুধুমাত্র n মাত্রার ম্যাট্রিক্স বললেও হয়, n মাত্রার বর্গ ম্যাট্রিক্স। কখনো কখনো এভাবে না লিখে ডিরেক্টলি এইটুকু লিখলেও হয়, একই জিনিস প্রকাশ করে। n/n লেখা যে কথা, শুধু n লেখাও সে কথা। ওকে ফাইন, তার মানে আমাদেরকে বলা যায় এটা এন আকারের একটা বর্গ ম্যাট্রিক্স। অলরাইট, সো একটা কাহিনী আছে এখানে, একটা জিনিস জানা দরকার। সেটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল আমাদের জানতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে তোমার আচ্ছা টাইটেলটা দিয়ে নেই এটার মধ্যে, যে ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স। অলরাইট। সো ভালো কথা, ভালো কথা। কিছু জিনিস জানতে হবে এখানে, একটু মুছে দেই। একটা বর্গ ম্যাট্রিক্স নেই
এখানে একটা টাইটেল দাও, কিছু ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার। ম্যাট্রিক্স কিন্তু আমরা যা শিখেছি এখন পর্যন্ত এইটুকুই। সো এরপর আমরা আরো বেশ কয়েকটা ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। আমরা 4টা শিখেছি, এই 4টাই এখন পর্যন্ত আমাদের জানা দরকার ছিল। এরপর হচ্ছে আমরা আরও কিছু জিনিস শিখবো, তারপর হচ্ছে সামনে আগাচ্ছি। সেটা হচ্ছে যে লিডিং এন্ট্রি অফ ম্যাট্রিক্স, মুখ্য ভুক্তি কাকে বলে, যাদেরকে বলা হয় লিডিং এন্ট্রি, মানে রাজা, সর্দার। লিডিং এন্ট্রি অফ আ ম্যাট্রিক্স। অলরাইট, সো লিডিং এন্ট্রি হচ্ছে যে প্রথম রো এবং প্রথম কলামে অবস্থানরত ভুক্তিকে বলা হয় মুখ্য ভুক্তি। প্রথম রো ও প্রথম কলাম এর ভুক্তিগুলিকে মুখ্য ভুক্তি বলে। ওকে, প্রথম রো এবং প্রথম কলামের ভুক্তিগুলোকে মুখ্য ভুক্তি বলে। দিস ইজ ট্রু, অলরাইট, সমস্যা নেই। সো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি যে যদি আমাদের কাছে ম্যাট্রিক্স হয় এ, অবশ্যই একটু মাথায় রাখবা যে আসলে এটা আমাদের ওই একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা বেশি খাটে আর কি। ইন জেনারেল এ বি সি আই জে কে এক্স ওয়াই জি, এটার মধ্যে আমাদের কি হবে বলতো, এ ম্যাট্রিক্সের মুখ্য ভুক্তি, এই ম্যাট্রিক্সের মুখ্য ভুক্তি হবে আমাদের কাছে এখানে এ, এটুকু। এই ম্যাট্রিক্সের মুখ্য ভুক্তি হচ্ছে এ। খুব ফাইন। তারপর আমরা একটু আরেকটা জিনিস জানা দরকার, আমাদের লিখতে হবে যে ডায়াগোনাল অফ আ স্কয়ার ম্যাট্রিক্স। একটু টাইটেল দাও। সো ডায়াগোনাল মানে হচ্ছে তোমার বলা হয় কর্ণ। ডায়াগোনাল অফ আ স্কয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল অফ আ স্কয়ার ম্যাট্রিক্স। ওকে ফাইন। সো ডায়াগোনাল হচ্ছে দুই প্রকার, বুঝছো? একটা হচ্ছে তোমাকে বলা হয় হচ্ছে লিডিং ডায়াগোনাল, আর একটা বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল। সো কর্ণ, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। সো এই কর্ণ হচ্ছে বেসিক্যালি ডায়াগোনাল হচ্ছে দুই প্রকার, এক মুখ্য কর্ণ, আরেকটা হচ্ছে গৌণকর্ণ। দুইটা, মুখ্য কর্ণ আর গৌণকর্ণ। তার মানে একটাকে বলা হচ্ছে লিডিং ডায়াগোনাল, আরেকটাকে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল। একটা লিডিং ডায়াগোনাল, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। তাহলে আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো, যে লিডিং ডায়াগোনাল কাকে বলে, আরেকটা হচ্ছে তোমার সেকেন্ডারি ডায়াগোনাল। লিডিং ডায়াগোনালটা হচ্ছে মুখ্য ভুক্তিকে নিয়ে যেই কর্ণ, সেটাকে বলা হয় হচ্ছে তোমার মুখ্য কর্ণ। মুখ্য ভুক্তি নিয়ে যে কর্ণ, সেটা কি মুখ্য কর্ণ। মুখ্য ভুক্তি নিয়ে যে কর্ণ সেটাকে বলে মুখ্য কর্ণ। তার মানে কি মুখ্য ভুক্তি বাদে যে কর্ণটা থাকে, বাদে যে কর্ণ আছে সেটাকে বলা হয় গৌণ কর্ণ বা সেকেন্ডারি। অলরাইট, তাহলে ভাইয়া এই যে ম্যাট্রিক্সটা, এটার ক্ষেত্রে আমাদের মুখ্য কর্ণ কোনটা, এই যে মুখ্য যে ভুক্তিটা আছে সেটাকে নিয়ে এইটাকে বলা হয় হচ্ছে মুখ্য কর্ণ। এই যে এইটুকু ডায়াগোনাল। আর আরেকটা কি,
আর এই যে মুখ্যটা বাদে, আমার দেখি নীলকালি কলমটা কোথায়, একটু খুঁজে দেখি, দাঁড়াও। এই যে মুখ্যটা বাদে যে এই যে এইটুকু আছে, এটাই হচ্ছে আমাদের গৌণকর্ণ। একটা তাহলে মুখ্য কর্ণ পেয়েছি, আর একটা পেয়েছি কি, গৌণ কর্ণ। অলরাইট, সো এইটুকু আমি যদি বুঝতে পারি, সো আমরা একটা আইডিয়া এখন শিখবো এখানে, সেটাকে বলা হয় ট্রেস। ট্রেস কাকে বলে এটা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। সো মুখ্য ভুক্তি বরাবর যে কর্ণ, এটা আমরা জেনেছি মুখ্য কর্ণ। সো একটা খুবই ইম্পর্টেন্ট আইডিয়া, সেটা হচ্ছে ট্রেস। ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা, তাই না? ট্রেস, একটা ম্যাট্রিক্সের ট্রেস কিরকম হয়? এ ইজ ইকুয়াল টু যদি এমন হয় 1 2 3 XYZ এ বি সি, সো ওই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর, খেয়াল করো জিনিসটা, মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের যোগফলকে বলা হয় ট্রেস। তাহলে কি ভাইয়া, এখানে মুখ্য কর্ণ বরাবর কারা আছে? এখানে একদম ঠান্ডা মাথায় দেখো তো, মুখ্য কর্ণ বরাবর আছে হচ্ছে এই যে এরা, এরা মুখ্য কর্ণ বরাবর এরা আছে। তাহলে মুখ্য কর্ণ বরাবর এদের যোগফল কি? 1 প্লাস ওয়াই প্লাস সি। এটাকে বলা হচ্ছে আমাদের ট্রেস। এটাকে বলা হয় ওই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। কারণ মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে কে? এ ওয়াই সি, তার মানে এ প্লাস ওয়াই প্লাস সি, এটাকে বলা হয় আমাদের মুখ্য কর্ণের ভুক্তি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো একটু সামনে আগাবো। এবার আমরা শিখবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে। অলরাইট, সো কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে জানি আমি এখন পর্যন্ত, মনে হয় তোমাদেরকে পড়িয়েছি চারটা জিনিস এখন পর্যন্ত দেখিয়েছি। তাহলে 5 নম্বরে যাই। জিরো ফাইভ, সো ভালো কথা, দ্যাট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, এটার কাহিনী হচ্ছে যেই ম্যাট্রিক্সের, একটু ঠান্ডা মাথায় লিখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে প্রধান কর্ণের ভুক্তিগুলি শুধু অশূন্য এবং বাকি ভুক্তিগুলি শূন্য থাকে, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। ওকে, বেশ ভালো কথা। তাহলে ভাইয়া এই আইডিয়াটাকে আমরা কিভাবে আসলে দেখাতে পারি? দেখো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমি এই ম্যাট্রিক্সে বানালাম এ বি সি ডি ই এফ আই জি এইচ আই। এই ম্যাট্রিক্স থেকে আমাকে একটা, এই যে কর্ণ ম্যাট্রিক্স বানাতে হবে, রাইট? একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা থেকে একটা কর্ণ ম্যাট্রিক্স বানাতে হবে। খুবই মজা। একটা কর্ণ ম্যাট্রিক্স আমি যদি বলি এ প্রাইম হয়, তাহলে সেটার ক্ষেত্রে তুমি প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো জাস্ট নিবা। নাও এ ই আই নিলাম, বাদ বাকি যা আছে সবগুলোকে শূন্য দিয়ে ভরে দাও। দ্যাটস ইট, এটাই আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স। তো তোমাকে যদি বলে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দেখো, এমসিকিউতে যদি আসে কোনটি কর্ণ ম্যাট্রিক্স দেখাও, 0 0 1 2 3 0 0 0 0 1 2 3 0 0 0 0 0 0, কোনটা বলবা?
প্রধান কর্ণের ভুক্তিগুলো, প্রধান কর্ণের ভুক্তি কোনটা? এই যে এটাকে বলা হয় হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এইটুকু বুঝতে পেরেছো, তোমরা আশা করি এইটুকু বুঝতে পেরেছো। আমরা বেশি না, এই লেকচারের মধ্যে আর দুটো ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বলবো, দুটো ম্যাট্রিক্স নিয়ে কথা বলে এই লেকচারটা শেষ করবো। নেক্সট লেকচার আমরা আরও অনেক রকম ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। দে আর লিটারেলি টু মাচ এক্সেপশনাল অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম। সো চলো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আর কথা বেশি না বাড়িয়ে আমরা একটু সামনে আগাই। এবার আমরা শিখবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে। এটা হচ্ছে আমাদের প্রবাবলি হচ্ছে 6, হ্যাঁ, দ্যাট ইজ স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান একই থাকে, যে ম্যাট্রিক্সের, এটা কিন্তু একটা সিনক্রোনাইজেশন দেখতেছো, একটা থেকে একটা আসতেছি, খেয়াল করো, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান বা একই, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে ভাইয়া দেখতে কিরকম জিনিসটা দেখো, এই একটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে সেটার যদি আমাদের যদি মনে করে এরকম থাকে, স্কেলার ম্যাট্রিক্স কী হয়? কেন এটা? কারণ এটার প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণ, তার যে ভুক্তিগুলো, এটা 5 ছাড়া আর কিছুই না, শুধুমাত্র এটা। তাহলে ভাই আরেকটা কীরকম উদাহরণ হতে পারে? এই যে এরকম বি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমাদের মনে করো 1 1 1, সো 0 0 0 0 0 0। সো এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এমন আসতে পারে, দেখো যে ধরো 0 0 0 0 0 0, ওকে, 1 মাইনাস এক্স 5 ওয়াই মাইনাস 3 যদি হয়, এবং ম্যাট্রিক্সটি যদি একটি কর্ণ ম্যাট্রিক্স হয়, বা সরি একটা স্কেলার ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মান কত আসবে? কীভাবে করবো ভাইয়া? এই যে দেখো আমার প্রত্যেকটা কত হওয়া উচিত বলো তো? প্রত্যেকটা 5 হতে হবে, তার মানে এক্স মাইনাস 1ও 5 হবে, ওয়াই মাইনাস 3ও 5 হবে, তাহলে এক্স কত আসবে? এক্স হবে 6 অ্যান্ড ওয়াই কত আসবে? ওয়াই হবে 8। এটা কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসে, একদম ঠান্ডা মাথায় এগুলো কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইডিয়াগুলো, এখান থেকে এমসিকিউ এর বাইরে আসে না। এই আইডিয়াগুলো, এগুলো পড়ানোর উদ্দেশ্যটাই এটা, যাতে তোমরা ম্যাট্রিক্সগুলোকে চিনতে পারো, আইডিয়াগুলো তোমার কাছে কিন্তু অপরিচিত না থাকে। অলরাইট, খুবই খুবই কেয়ারফুল। অলরাইট, দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং ম্যাট্রিক্স, দ্যাট ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে সবার রাজা। নাম্বার 7, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। এটাকে বলে কি? অভেদক ম্যাট্রিক্স। তাহলে ভাইয়া আমি প্রথম তোমাদের কি দেখিয়েছিলাম বলো তো? যে প্রধান ভুক্তি চিনিয়েছে, কর্ণ ম্যাট্রিক্স চিনিয়েছি, তাই না? কর্ণ ম্যাট্রিক্সের পরে স্কেলার ম্যাট্রিক্স চিনিয়েছি। স্কেলার ম্যাট্রিক্সের কাহিনীটা কি হয়? মানে কর্ণ বরাবর যেসব ভুক্তি থাকে সবাই সেম থাকে, দেখতে একই রকম। এটার কাহিনী হচ্ছে কি জানো? এই যে একটা এ ম্যাট্রিক্স যদি বলি এবং একে আমি যদি বলো আই বলি, হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সটা এমন হবে যে কর্ণ বরাবর যা থাকে সবাই তো এক থাকবে, এক কথা, সবাই একই থাকবে। একই থাকবে মানে কি ভাইয়া? এক ছাড়া অন্য কিছু হবে না। এই যে 1 1 0 0 0 0 0 0, এত। তার মানে সংজ্ঞাটা কি? যে ম্যাট্রিক্সের
যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো যে ম্যাট্রিক্সে বলতে এটা একটু স্কেলার ম্যাট্রিক্স বলে দাও, বুঝছো, তাহলে আরো বেশি সুবিধা হয়। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর প্রতিটি উপাদান বা প্রতিটি ভুক্তি 1 হবে তাকে কি বলে? তাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো প্রথমে বলে রাখা ভালো, এটাতে অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স। এটা যত মাত্রার হবে তত মাত্রা এখানে লিখে দিতে হবে যে ভাইয়া এটা যদি 3 মাত্রার হয় এটা হবে I3। আমাদের যদি এরকম হয় ভাইয়া যে I2 বের করো, তোমাকে বলে দিবে এটা হচ্ছে 2 মাত্রার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো সেক্ষেত্রে তুমি আন্দাজে এভাবে লিখে দিতে পারো 1 0 0 1। তোমাকে যদি বলে ভাইয়া I4 বের করো, I4 চিন্তার কোনোই কারণ নাই, 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 and 1। I5 বললে তোমরা I5 and I6 খাতায় লিখবা, এই দুটো জিনিস খাতায় লিখবা। তো একটা আইডিয়া, একদম লাস্ট একটা কথা দিয়ে আমি এই লেকচারটা শেষ করব। অলরাইট, সো তবে একটা আইডিয়া আমি একটু বলে রাখি যে এটাকে ভাইয়া অভেদক কেন বলা হয়, এটাকে কেন আসলে এরকম বলা হয় আর কি। সো অভেদক হচ্ছে আমরা মানে ম্যাথমেটিক্সে অভেদক হচ্ছে দুইটা আর কি ইন জেনারেল। অভেদক অভেদক হচ্ছে একটা যোগের অভেদক আর একটা হচ্ছে গুণাত্মক অভেদক। গুণের অভেদক হচ্ছে তোমার মনে করো হচ্ছে 1 আর যোগের অভেদক হচ্ছে 0। তার মানে অভেদক কি মানে কি, এটাদের ভেদ করা যায় না, যত কিছু তো এটাকে ভেদ করতে পারবো না। ভেদ করা মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে আমি মানে কিছু জিনিস আছে না, বলে আছে যে কি বলে গন্ডারের চামড়া টাইপ আমাদেরকে অনেকে বলে না। সো এরা হচ্ছে এমন কিছু নাম্বার যে তুমি আল্লাহর দুনিয়া যত নাম্বারকে 1 দ্বারা গুণ করো সে কখনোই চেঞ্জ হবে না। আল্লাহর দুনিয়া যত নাম্বারই থাকুক তার সাথে 0 যোগ করো সে কোনো চেঞ্জ হবে না। অভেদক হচ্ছে ঠিক সেরকম ম্যাট্রিক্স যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে সেটা যদি গুণ দেই তাহলে কোনো সেরকম কোনো চেঞ্জ আসবে না। এটা আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, সো এই কারণে এটাকে আসলে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। ফাইন, তো আমরা একটা আইডিয়া দিয়ে শেষ করব, লাস্ট একটা লাইন লিখবো, এই লাইন দিয়ে আমরা মোটামুটি এই লেকচারটায় মানে সাম আপ করবো। এখন যে আমরা প্রথমত কি শিখেছি আজকে, আমরা শিখেছি হচ্ছে ম্যাট্রিক্সের ইতিহাস, তারপর শিখলাম ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয়, তারপর শিখলাম ম্যাট্রিক্সের মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রার পরে আমরা আসলাম হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো। অলরাইট, সো সেক্ষেত্রে আমরা আসলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমরা যে একটু আগে যা শিখলাম, তুমি সবসময় দেখবা আইডেন্টিটি ম্যাট্রিক্স এক ধরনের, এই যে অভেদক ম্যাট্রিক্স সেটা এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স। যেটা স্কেলার ম্যাট্রিক্স সেটা এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স। যেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স সেটা এক ধরনের স্কয়ার ম্যাট্রিক্স। যেটা স্কয়ার ম্যাট্রিক্স আবার একটা পার্ট, কিসের একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের কি বলা হয়, এটা হচ্ছে যেগুলো সমান। আর আরেকটা পার্ট কি, আরেকটা পার্ট হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। সো আরেকটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। সো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স ছাড়াও আরো দুটো ম্যাট্রিক্স আমরা শিখেছি, কি রো ম্যাট্রিক্স অ্যান্ড কলাম ম্যাট্রিক্স। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা কিসের স্কেলার ম্যাট্রিক্স, একটা স্কেলার ম্যাট্রিক্স, একটা স্পেশাল টাইপ অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, একটা স্পেশাল টাইপ অফ স্কয়ার ম্যাট্রিক্স। আশা করি এইগুলা তোমরা একটু ভালো মতো অনুশীলন করো। আগামী লেকচারে আমরা আরও বিশেষ ধরনের কিছু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং শিখবো আমরা কিভাবে ম্যাট্রিক্সগুলো যোগ করতে হয় এবং তার পাশাপাশি শিখবো ম্যাট্রিক্সগুলো কিভাবে গুণ করতে হয়। সো আমরা ম্যাট্রিক্সের এই বেসিক লেকচারে আমরা মোটামুটি কভার করে ফেলেছি, আমরা প্রায় 40% বা 50%-এর মতো। সো নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।